সকালটা ডক্টর ইউনূসের মোটেই ভালো গেল না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন? একেই শরীর অসুস্থ, তারপর সকাল সকাল 7টার সময় যদি এখন মার্কিনদের ফোন আসে, এসে যদি আগা পাঁচতলা ঝাড় দেয় তাহলে কার ভালো লাগে? এখন সার্জিও গোর ফোন করেছিলেন ডক্টর ইউনূস। এখন সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন খলিলুর রহমান, লামিয়া মুর্শেদ এবং সামরিক সচিব একজন। টেলিফোনে কথা হয়েছে, উপস্থিত ওনারা ছিলেন। তো সার্জিও গোর জানতে চান যে পরিস্থিতি কি, আপনার দেশের পরিস্থিতি কি, নির্বাচন কবে হবে, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আইএসআই, আইসিস এদের উত্থান, এই উত্থান এবং এদের উস্কানি আপনারা দিচ্ছেন। মানে উত্থান তো হচ্ছে, তার মধ্যে উস্কানি এবং মদদ দিচ্ছেন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন ইউনূস বলেন যে এটা সত্য নয়, পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, ভারতে বাংলাদেশের পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, তার জন্যই এগুলো ঘটছে। এছাড়া ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কিছু সমাজ মাধ্যম ভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের বিপদ আরো ডেকে আনছে। তখন সার্জিও গোর বলেন তাই যদি হয়, মিডিয়াই শুধু যদি করে, তাহলে আপনার দেশের মিডিয়া কি করছে? আপনার কথা সত্য ধরে নিলাম, ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হলো, আপনার মিডিয়া ফাটিয়ে দিল। অথচ চট্টগ্রামে যখন আপনাদের ওখানে হিংসা হলো, আপনারা হিংসা করলেন, তার এক লাইনও আপনাদের মিডিয়ায় বেরোলো না কেন? তাহলে এইটার আপনি উত্তর দিন। ইউনূস চুপ। তখন সার্জিও গোর বলেন, দেখুন, ভারতের সঙ্গে মানে সব ধরনের সম্পর্ক ভালো করা এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা বারবার আপনাকে বলেছি, কিন্তু আপনি কমিয়ে আনেননি। এ ব্যাপারে আপনার আগ্রহ খুবই কম দেখা যাচ্ছে। সকল ক্ষেত্রে আপনার আগ্রহ হচ্ছে প্রশ্রয়, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া, যা মানে ইন্দো প্যাসিফিক নীতির পক্ষে পরিপন্থী। আমাদের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া আপনার এই কাজকর্মের জন্য ব্যাহত হচ্ছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস কোনো কথা বলেননি, চুপ করে থাকেন। ইউনূসের কোনো কথা নেই। সরকারি মদতে সমস্ত রকম ঘটনাগুলো ঘটিয়ে চলছেন আপনি এবং আপনার সরকার। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস বলেন যে আমি তো সরকার চালাই না, অন্য সব স্টেক হোল্ডাররা আছে, তারা করলে আমার কি করণীয় আছে? তাহলে আপনি আছেন কি করতে? তাহলে প্রধান উপদেষ্টা হয়ে আপনি ওখানে বসে আছেন কি করতে, কিছুই যদি না জানেন? তারপরে আবার প্রশ্ন করেন, এমন চাপ মানে চেপেছে সকাল থেকে 7টা থেকে 7টা 26 পর্যন্ত পুরো চেপেছে, যে 17-18 তারিখে, আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিয়ে আপনি সব কোনো কিছু জানেন না, 17-18 ডিসেম্বর চীনা সামরিক প্রতিনিধি দল গোপনে ঢাকা সফর করে চলে যায়। এটাও ভারত ভালো চোখে দেখছে না এবং ইন্দো প্যাসিফিক আমাদের যে
যৌথ প্রক্রিয়া রয়েছে নীতির বা নীতিমালার, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস বলেন, এটা এটা পূর্ব নির্ধারিত ছিল, সেরকম কিছু কথা হয়নি। এসছে, চা কফি খাওয়া হয়েছে, চা কফি খেয়ে ওনারা চলে গেছেন। বললেন চীন থেকে এলেন, এসে চা কফি খেয়ে চলে গেলেন, বেশ ভালো, ঠিক আছে। যেটা করছেন সেটা ঠিক নয়। বিরোধী মত শূন্য করে দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে, সর্বত্র কঠিনভাবে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন এবং নিষ্পেষণ এগুলো যেগুলো হচ্ছে, সেটা দিল্লি দেখতে চায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যালঘু নির্যাতন, বিরোধী পক্ষ শূন্য, মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া এবং সংখ্যালঘু নির্যাতন কোনোটাই ভারত মেনে নিচ্ছে না, মানে দিল্লি মেনে নিচ্ছে না। এবার আপনার মতামত কি? ইউনূস আবার চুপ। তারপরে বলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের নাম না করে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। যাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, সেটা দুর্ভাগ্যজনক। যেভাবে গণমাধ্যমকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ আপনার সরকার করছে এবং আপনার পৃষ্ঠপোষকতায় করছে। তখন তার মতামত চাইলে তিনি বলেন যে আমি মতামত দেওয়ার কেউ নই, আমি এটা মানি, এটা দুর্ভাগ্যজনক, আমি এটা দায়িত্ব নিচ্ছি, এই জিনিস আর ঘটবে না। তখন আবার ইউনূস আবার বলেন যে এই যে 26-27 একটা যৌথ মহড়া ছিল, আমাদের মার্কিন সেনাবাহিনীর সঙ্গে একটা যৌথ মহড়া ছিল, তো সেইটা এখন কি হবে? তখন বলছে ইন্দো প্যাসিফিকের ওপরে এত চাপ আপনারা দিয়েছেন সেই নীতির ওপরেতে, তারপর সামনে বড়দিন, এইগুলো সামলাতে গেলে আমাদের সময় লাগবে, ফলে আমরা এখনই এইটা নিশ্চিত করতে আপনাকে পারছি না। মানে ওটা এখনই আর হচ্ছে না, এ ব্যাপারে কবে হবে সে ব্যাপারেও কোনো রকম নিশ্চয়তা দেননি। তখন ইউনূস বলেন ঢাকা এবং ওয়াশিংটন ডিসি এই বছরে 4টি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল, সেগুলো আমরা সমস্ত স্বার্থ দিয়ে আঁকড়ে ধরে রেখে দিয়েছি। আপনাদের যে সমস্ত নীতিমালা ওখানে ছিল, সেই নীতিমালা অনুযায়ী বাংলাদেশ চলছে। তখন সার্জিও গোর একটু রেগে যান এবং একটু রেগে গিয়ে বলেন, এই যে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে এমন কোথাও কি কিছু লেখা ছিল যে আপনারা এখানে সন্ত্রাসবাদকে কায়েম করবেন, আপনারা মত প্রকাশের স্বাধীনতা দেবেন না, আপনারা রাজনৈতিক দলগুলোকে আপনারা জেলে পুরে দেবেন, অহেতুক মামলা দিয়ে লোককে আপনারা হ্যারাস করবেন, এইগুলো কি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে লেখা ছিল? ছিল না, কিন্তু আপনারা করছেন। যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আছে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অবধি কাজ করুন, সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এই যে যে জিনিসগুলো আমরা বলছি সেগুলোকে এড়াবার চেষ্টা করবেন না। ইউনূস বলেন আগেও চেয়েছি, এখনো বা ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাইছি, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগই করছেন না এবং আমাদের কোনো ফোনের উত্তরও দিচ্ছেন না। তখন সার্জিও গোর বলেন আপনারা এমন জায়গায় নিয়ে গেছে এই সম্পর্কটাকে, এই সম্পর্কটা এখন বিষিয়ে গেছে, এখান থেকে উন্নতি পাওয়ার মানে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আপনাদের অনেক বেশি এগিয়ে আসতে হবে এবং সচেষ্ট হতে হবে, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার,
ইমিডিয়েটলি কাজ শুরু করুন, তাহলে সবকিছুই ঠিক হয়ে যেতে পারে। সার্জিও গোর আরো বলেন, ইন্ডিয়া এবং ওয়াশিংটন ডিসি যৌথভাবে চাইছে বাংলাদেশে সকল জঙ্গিবাদী কার্যক্রম, আপনাদের মদত, উস্কানি এবং চীনের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে হবে। এই ফোন যে করছি, এই ব্যাপার নিয়ে এইটি কিন্তু শেষ ফোন বলে ধরে রাখবেন। মানে এরপরে এই ব্যাপার নিয়ে আমি আর কিছু বলবো না। অবিলম্বে সংখ্যালঘু, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তি, সংবাদকর্মী, তারপরে এদেরকে মুক্ত করতে হবে। ট্রাইব্যুনালে যে সমস্ত আইটিসি ট্রাইব্যুনালে যে সমস্ত কেসগুলো করা হয়েছে, সেই আইটিসি ট্রাইব্যুনালকে বন্ধ করে দিতে হবে। বিগত সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি আছে এবং বিগত সরকারের যত গুরুত্বপূর্ণ মানে রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে চাইছে। শুধু তাই নয়, সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভারতও এটা চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাইছে। আর যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এগুলোকে ঠিক করতে হবে। যদি এটা না পারেন, অন্যথায় মানে আদারওয়াইজ ডট 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 বলে উনি চুপ করে যান। আদারওয়াইজ কি হতে পারে এবার ইউনূস বুঝে নিন। তাহলে ইউনূস যে সারাক্ষণ বলে যান আমি জানি না, আমি করিনি, আমি শুনিনি, অন্যরাই করেছে, এই সমস্ত যুক্তি আর সার্জিও গোর মানতে চাননি। উনি বলেন আজকালের মধ্যে একটা বৈঠক করে আমরা এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব। তখন সার্জিও গোর বলেন, যাই করুন তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের কথা যদি না শোনেন, তার উপযুক্ত ফল আপনাকে ভুগতে হবে, এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। আপাতত আমরা এখানে কথা শেষ করছি। দ্বিতীয়বার এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। মার্কিন যুক্তরাষ্ট্র তার মতো করে চলবে এবং তাতে আপনার বিপদের সম্ভাবনা, আপনার এবং আপনার সরকারের বিপদের সম্ভাবনা বাড়বে বলে তারাম করে ফোন রেখে দিয়েছেন। এটা হলো গিয়ে সকালবেলা থেকে মানে 7টা থেকে 7:26 অব্দি যে বৈঠক হয়েছে তার নির্যাস আপনাদেরকে বললাম। এর মধ্যে যদি কোনোটা সত্যি কোনোটা মিথ্যে প্রমাণিত হয়, আমার নামে মামলা করে দিন, রিপোর্ট করে দিন, আমার নামে ইউটিউবে রিপোর্ট করে দিন। বেকার বেকার আমার কমেন্টে লিখবেন না। আগে ভালো করে জানুন, এর সত্য মিথ্যা জানুন। যেখান থেকে আমরা জানতে পেরেছি এর এক বর্ণ মিথ্যা কথা নেই, এখানে সব হচ্ছে। 1 বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে। এখন যে দুনিয়া আপনারা দেখছেন, সেই দুনিয়া কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যে পাল্টে যাবে। এখন এই সময় এসে গেছে। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন, পাকিস্তানকে বাদ দিয়ে। এখন পাকিস্তানকে বাদ কেন? পাকিস্তানে যদি উনি যান, যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন। সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন। বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, কি বলে আরবিয়ান দেশগুলো, এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি। এদিকে আমেরিকায় তো উনি যাবেন না।
আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না। কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছে যারা, এবং ডেমোক্র্যাট রয়েছে, রিপাবলিকানরা রয়েছে, তারা এখন ইউনূসের উপরে প্রচন্ড খাপ্পা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে। তাহলে পরে যে মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, মেক্সিকো জায়গা দিচ্ছে না। মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ, তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে। এবার আমি ডিটেলে আসি যে খবরাখবর কি হচ্ছে, ওনার মানে চাপটা কেন বাড়ছে। এক হচ্ছে, গতকালকে পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনোকোজিন, তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত, 9:30 সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন 6 মিনিট 30 সেকেন্ডের জন্য, মাত্র 6 মিনিট 30 সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয়। উনি চাও খাননি, একটা পুতিনের চিঠি, রাষ্ট্রপতি পুতিনের একটা খামবন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন, বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন। তো উনি জানতে চান চিঠির বিষয়বস্তু কি আছে, আমায় যদি আপনি একটুখানি বলেন। তা তখন আলেকজান্ডার ভ্রিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না, অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই জিনিসগুলো করবে। ভারত যা চাইছে তাই করুন, অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে। এবার চিঠিটি আপনি পড়ে নিন, আমি শর্ট লাইনে যা বলার আমি বলে দিলাম। আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা হুঙ্কার ছেড়েছেন। বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল, সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল। আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে, ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য, তাহলে এখন যদি ভারত কোন রকম ডিসিশন নেয়, সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে। এটাও হলো গিয়ে দুই। একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারপরে এর মধ্যে ঢুকে বলল রাশিয়া, চীন তো আগেই কেটে পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল। এখন এই যে চাপ, এত চাপ তিনি রাখবেন কোথায়? এখন এরপরেতে আমি বলি 24 তারিখ এই মানে পরশু দিনকে 24 তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার 4:30 সাম্প্রতিক অবস্থা জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন। খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনূসের সঙ্গে যখন ফোনটি এসছিল। ওখানে আর কি ছিলেন? ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার, তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয়, আমি যা জানতে পেরেছি, খলিলুর বলেছেন ইউনূসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা। দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে, সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে।
একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে, রাজনৈতিক বন্দী করা বন্ধ করা হয়েছে, অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু উল্টে কি দেখলাম আমরা, উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন। উনি তো সন্ত্রাসবাদী, বা ওনার হাতে এখন কিছু নেই, হাত থেকে বেরিয়ে গেছে। এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় 8,000 জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে। সব হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক, এই হচ্ছে অবস্থা। এবার কথা হচ্ছে শেখ হাসিনা, তার ব্যাপারে ঢাকা কি ভাবছে। তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে, পূর্ণ নিরাপত্তা দিয়ে। তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন, এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন। তখন খলিলুর রহমান বলেন, একটু ফোনটা আপনি ধরুন। তখন বোধহয় ফোনে চাপা টাপা দিয়ে ইউনূসের সঙ্গে কথা হয়েছে। তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা 100% আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই জিনিসটা, এই আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে 1 মিনিট ধরবেন। এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায় তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়, জয়শঙ্করজিকে জানানো হয় এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে। তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই কথাবার্তা হয়েছে, আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন। উনি বলেন আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি করে রেখে দিয়েছি, সমস্ত নির্দেশ ফির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে এবং ইউনূসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে 2 ব্যাটালিয়ন কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে। সঙ্গে যাবে 2 ব্যাটালিয়ন কমান্ডো। তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফার্দার নোটিশ, ফার্দার অর্ডার, তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে হাসিনার যেখানে থাকবেন, এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে, কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে। একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে, শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে। এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র জানে। একটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে, সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে। সেটা গুনেই যাচ্ছে, 1 বছর ধরে সেটা গুনে যাচ্ছে। হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন। তারপর বঙ্গভবনের কাজটাজগুলো শুরু হবে, বঙ্গভবনের কাজটাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন, অথবা সেখানে থেকে তিনি ইলেকশন লড়বেন। ইলেকশন লড়ে তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন। এর মধ্যে বঙ্গভবন সারানোর যে কাজগুলো সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে, সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে। এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা, আমরা পুরো সমুদ্র তট ঘিরে রেখে দেবো
যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে। আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। ফলে ইউনূস সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ, কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে, যে ইনক্লুসিভ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে, তিনি যদি হই হই করে বিজয়ী হয়ে যান, তাহলে পরে ইউনূসের ছাড় নেই। আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনূসের ছাড় নেই। ইউনূসকে ভারত পালাতে দেবে না, ইউনূস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে। আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি, মোহাম্মদ ইউনূসের শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে। মনে পড়ছে আপনাদের? অত্যন্ত করুণ হবে। সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি। এবার আপনারা মিলিয়ে নেবেন, যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি। অনেকে অনেক কথা বলেছেন, অনেকে অনেক কিছু ভিডিও করেছেন, অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন, ওপার থেকে এপারে গিয়েছেন। আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু একটা কথাই বলেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি মানে আন্তর্জাতিক যে চাহিদা মেনে উনি নির্বাচনে সরাসরি যাচ্ছেন। তফাৎটা শুধু এইটাতে হলো, আর কোনো জায়গায় তফাৎ হয়নি। আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো সেরকম ভাবে আছি। আওয়ামী লীগের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাদের কাছ থেকে হাত জোর করে আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ